হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। বুনু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ফুল তুলছে। এখন আমি পুজোও দেই না, এখন আমি সন্ধেও দেই না, এই বোনই কিন্তু দেয়। তোমরা অনেকেই বলেছো এটা আমার কেমন বোন। আমরা কি দু বোন? এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, আমার জেঠুর ছোট মেয়ে। ও কিন্তু সব সময়ই আমার সঙ্গে থাকে আর সব সময়ই আমার খেয়াল রাখে। যখন থেকে শুনেছে আমি পুজো দেব না, তখন থেকেই প্রতিদিন সকালবেলা উঠে ফুল তুলে 10টার সময় পুজো দিয়ে স্কুলে চলে যায়। আর এদিকে আমাদের পায়রাগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই ওদের যেটা সব থেকে বায়না, সেটা হচ্ছে প্রত্যেকটা সদস্যর পেছন পেছন ঘুরবে আর তাদেরকে খাবার দিতে হবে। নিয়ে এলাম কিছু পরিমাণ চালগুলো ওদেরকে ছিটিয়ে দিতেই দেখো হামলে পড়েছে। আমাদের পায়রা হচ্ছে 6 জোড়া, মানে 12টা। তো এদিকে পায়রাগুলো হামলে পড়েছে, খাচ্ছে। আর কিছু পায়রা পাশের বাড়িতে চলে গেছে। পাশের বাড়িতেও কিন্তু অনেকগুলো পায়রা আছে। তো সবাই মিলে একসাথে খুব ভালো করে এখানে থাকে। দেখো কয়েকটা চলে এসেছে, এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি, প্রায় 10টা বাজে। 10টা থেকে ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে খেয়েছি বিস্কিট, দুধ খেয়েটে এখন বসে আছি রান্নাঘরে। তার কারণ মাই রান্না করছে, আমি কিন্তু করছি না রান্না, মাই করছে। মা এদিকে ভাতের জালটা দিয়ে ওদিকে চলে গেছে গরুর চারিতে জল দিতে। তো বললো যে এখানে বসে একটু ভাতের জালটা দেখ। আর বাবা গেছে বাজারে, আজকে হচ্ছে সোমবার। আমাদের এখানে বড় বাজার নেই, কিন্তু বাবা গেছে একটু দরকারে বাজারে, ভাইকে নিয়ে গেছে। তো ওখান থেকে বাবা চলে এলে শুনছি যে মাংস আনবে। যাওয়ার সময় বলে গেছে আসার সময় মাংস নিয়ে আসবে। তো এখনও তো বলতে পারি না যে মাংস আনবে কি না। যতক্ষণ না আনবে ততক্ষণ বলাটাই মানে বৃথা, যদি আবার না আনে বলা যায় না। তো সেই কারণে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি কিন্তু মাংস আনবে বলে শুনেই রসুন কেটে নিয়েছি। আর মা বলছে যদি মাংসটা না আনে তাহলে শুকনো মাছ রান্না করে নেবে, শুকনো মাছ ডাল একটা কিছু রান্না করে নেবে। ওইদিকে আমাদের কিন্তু কালকে ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ধান বাঁধা হচ্ছে, বাড়ির সামনেই বাঁধা হচ্ছে। বাবা বাজার থেকে এসে বাবাও বাঁধতে চলে যাবে, মাও নাকি বাঁধতে যাবে আজকে। আর দুটো জমি আছে আমাদের, 2 বিঘের মতো আর আছে, তাহলে আমাদের ধান বাঁধা কমপ্লিট। তারপরে আনা হবে, আনলেই মনের ভিতর থেকে একটা বোঝা নামবে। তাহলে মনে হবে যে না, একটা বোঝা নেমেছে, আমাদের একটা কাজের ভার নেমেছে। তারপর তো আমাদের আবার আলু আনতে হবে হিমঘর থেকে, সার আনতে হবে। তো এইসব মিলিয়ে কিন্তু অনেক অনেক জিনিস আনতে হবে। তো এই সময়টা হচ্ছে কাজের সময়। আর কখন কি হয়, কখন আমার ডেলিভারির সময় হয়ে যায় এখন বলা যায় না। যখন খুশি তখন আমাদের হসপিটাল যেতে হতে পারে। তো সেই কারণে এখনের কাজগুলো আমাদের একটু এগিয়ে নেওয়া হচ্ছে। আমাদের গ্রামের প্রায় বেশিরভাগ লোকের কারোই এখনও ধান কাটা সেরকম শুরু হয়নি, বাঁধা শুরু হয়নি। আমাদেরটাই একটু আগে আগে হয়ে গেছে, কারণ আমাদের পরবর্তীতে আমরা পারবো না। সবাই তো বাড়িতে থাকবে, আমরা যদি হসপিটালে চলে যাই আমার বাবা একা হাতে পারবে না এত কিছু করতে। তোমরা জানোই যে আমার বাবা প্রতিবন্ধী, আমার বাবা পারে না কোনো কাজ করতে সেরকম, শুধু বসে বসে একটু কাজ করতে পারে। আর একজন লেবার নিলে না, লেবারের পেছনে থাকতে হয়। তো সেই কারণে আমরা বাবাকে কোনো কাজ করতে বলি না। বাবা আমার বসে থাকতে চায় না, মানে সেই বাবা ধরো যখন থেকে সুস্থ ছিল তখন থেকে কাজ করে অভ্যাস না, এখনও পা নিয়ে চলে যায়, মানে বসে বসে ধান বাঁধাটা পারে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু তোমাদের সাথে বলবো ভাবি, কিন্তু বলা সেরকম হয়ে ওঠে না। আর অনেক জিনিস আছে যেটা নিজেদের মানুষের সাথেও শেয়ার করা যায় না, বা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যায় না, খারাপ লাগে। কিন্তু আমি চাইছি যে আজকে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, আমার মনের জ্বালা যন্ত্রণা সব শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর আজকে শুনছি আমাদের এখানে নাকি নগর কীর্তন আসবে, মানে আমাদের অষ্টপ্রহর যেখানে হয়েছে সেখান থেকেই বাড়িতে বাড়িতে কীর্তন আসবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওটা ভালো। আজ রান্না হবে কচুর পাতা। মা এখানে আমাকে কচুর পাতাগুলো দিয়ে বললো প্রেসারে ঝটপট করে একটা সিটি দিয়ে নে, তো তাহলে তাড়াতাড়ি করে কচুর পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে দিলে অনেক সময় লেগে যাবে, আর মা রান্না করে যাবে জমিতে, সেই কারণেই সব কিছুই তাড়াতাড়ি। এখন যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই আমাদের পক্ষে ভালো। তো
তো এদিকে আমি প্রেশারটাকে বসিয়ে দিয়েছি, কচুর পাতাগুলোকে 2টো সিটি দেবো, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপরে বেটে এগুলো রান্না করা হবে। কচুর শাক, কচুর ডাঁটা, কচুর পাতা এগুলো কিন্তু আমি খুব খাই। এই মুহূর্তে সব থেকে বেশি খাচ্ছি, রক্তের পরিমাণটা আমার কম ছিল বলে। ঠিক হয়েছে, কিন্তু এই জিনিসগুলো খাওয়া ছেড়ে দেওয়া এখন কিন্তু উচিত নয়। কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার কিন্তু ঘরের মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, আর তার সাথে কয়েকটা লঙ্কা। এখানে একটা লঙ্কাই পেয়েছি, তো চলো আর কয়েকটা লঙ্কা ঝুড়ি থেকে নিয়ে এসে দিয়ে দিই। তো এই যে লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, কারণ কচু কিন্তু গলায় ধরে। এর মধ্যে যদি লেবু দেওয়া হতো তাহলে ভালো হতো, লেবু নেই গো, তো সেই কারণে দেওয়া হলো না। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে প্রেশারের মুখটাকে ঢেকে দিলাম। প্রেশারের মুখটা ঢেকে দেওয়ার পর যদি 2টা কি 3টে সিটি পড়ে, একদম কচুর পাতাগুলো গলে যাবে। তারপর এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মা কয়েকটা কচুর পাতা এনে দিল, এগুলোকে আমি সেদ্ধ বসালাম। আর এদিকে কালকে 3টে মাছ আছে, মামাবাড়ি পুকুরে মাছ মেরেছে, ওরা চলে গেছিলো বিয়ে বাড়িতে, তো মাছ 3টে পাঠিয়ে দিয়েছে। ওই মাছগুলো দিয়ে না ঝোল টোল ভালো লাগে না, কড়া করে ভাজা করলে খেলে ভালো লাগে। মা গেছে ফ্রিজের থেকে মাছগুলো আনতে, কালকে যখন থেকে দিয়েছে তখন থেকে আর এইসব রান্না টান্নার ঝামেলায় যায়নি, ফ্রিজে নিয়ে রেখে দিয়েছি। তো মা ওগুলো নিয়ে আসো। আর বাবা ভাই এখনও বাজার থেকে আসছে না, অনেকক্ষণই গেছে, এখনও বা কেন আসছে না জানি না। টেনশন হচ্ছে, কোথাও গেলে না ভাই যদি কোথাও গাড়ি নিয়ে যায় না ভীষণ টেনশন হয়, কারণ এখন তো যেরকম পারফেক্ট ড্রাইভার হয়নি, ড্রাইভ করতে পারফেক্ট পারে না, হালকা হালকা পারে। পেছনে বাবাকে বসিয়ে নিয়ে গেছে। আজকে বাজার নয় কিন্তু তবুও ভিড় হয় ওখানে প্রচুর। চলো পরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে কচুটা বসিয়ে দিয়েছি, মাই করবে, আমি শুধু বসিয়ে দিলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, মা এদিকে মাঠটার গালিয়ে হাঁড়িটা যে পরিষ্কার করে নিয়েছে। ওদিকে ঘরে গেছে মাছ আনতে, মাছটা এনে কেটে ভাজা করবে। এদিকে বসিয়ে দিয়েছে এখানে ডাল। কচুর পাতা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ওগুলোকে নামিয়ে বেটে কালো জিরে, তারপর তোমরা দেখেছো যে দেওয়া হয়েছে রসুন, তো এগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে। হয়ে গেছে কচুর পাতাটা, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে বাবা নিয়ে এসেছে মাংস, এই যে এখানে মাংসটা রেখে দিয়েছি। আর এদিকে আমার মা যে কচুটা রান্না করছে, কচুর পাতাগুলো এদিকে রান্না করছে। আর এখনই কীর্তন চলে আসবে। এদিকে আমি আলু কয়েকটা ছুলে নিলাম, রসুন পেঁয়াজ এগুলো ছুলে নিয়েছি। এদিকে বসানো হয়েছে ডাল, মুসুর ডাল বসানো হয়েছে, এখনই কীর্তন চলে আসবে। তো দিয়ে কিন্তু কীর্তনে দেওয়ার জন্য যে চাল টালগুলো লাগে ওগুলো রেডি করে নিয়েছে মা। আমাদের বাড়ির পেছনের বাড়িটাতেই আছে, এখনই চলে আসবে বাড়ির ভেতরে, চলেই আসছে। বললাম না কীর্তন আসবে, এই দেখো কীর্তনের জন্য এখানে আমাদের বাড়িতে ভুজি রেডি, চাল, 2টো আলু, 2টো বেগুন, আর ঘরে সবজি সেরকম কিছুই নেই। আর টাকা দেওয়া হবে, এখানে 10 টাকার মতো দেওয়া হয়েছে, তাছাড়া ওদের হাতে টাকা দেওয়া হবে। তো এটাই হচ্ছে আমাদের এখানে, সবাই এভাবেই দিচ্ছে। আর তার সাথে কীর্তন কিভাবে হয় এখানে তোমাদের অবশ্যই দেখাবো, খুব মজা হবে সত্যি। অনেক লোক এসেছে, আমাদের এই কীর্তনটা প্রথম হয়েছে বলেই কিন্তু সব থেকে লোক বেশি হয়েছে। এই দেখো ওই যে সাইড দিয়ে লোকগুলো আসছে, প্রায় 80-90 জন লোক ছিল। এত লোক, সবাই নাচানাচি করবে, কেমন লাগবে বলো তো, বেশ মজা হবে তাই না বলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে নগর কীর্তন, মানে অষ্টপ্রহর শেষ হয়ে যাওয়ার পর এখানে কীর্তনে বেরোয়, মাখতে হয় চাল মেঘে, সেই চাল দিয়ে প্রসাদ করতে হয়। তো এটাই আমরা আমাদের ভাষায় নগর কীর্তন বলি। জেঠিমা দুজনেই যাচ্ছে ওই বাড়িতে, ওই যে পাশে দাদার বাড়ি আছে ওদের বাড়িতে কীর্তন ঢুকেছে, আমাদের বাড়িতে এখনও ঢোকেনি, একটু পর আমাদের বাড়িতে আসবে বলে গেছে। এদিকে নাকি সোজা ঘুরে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির পাশের বাড়িতে কীর্তন করে তারপর চলে যাবে। আর প্রায় 6-7টা বাড়ি ওরা মাখবে, আর বেশি মাখামাখি করবে না, কারণ না হলে না অনেকটা সময় লস হবে। 11টার মতো বেজে গেছে, তারপর ওনারা কীর্তন করবেন, কীর্তন করে প্রসাদ দেবে, বিকেলের মধ্যে প্রসাদ দেওয়া কমপ্লিট করতে হবে। তো সেই কারণে কিন্তু ওই বাড়িতে চলে গেছেন, 6-7টা বাড়ি মেঘে চলে আসছেন। ওই যে লোকগুলো আসছে দেখো, সবাই মিলে পাশের বাড়ি বম্মার বাড়িতে ঢুকলো, তারপরে দিকে আমাদের বাড়িতে আসবে।
हमारा देख आरो কারো গান থাক কে তাই না দেখো মুখটাকে কি করেছে কাদা দিয়ে। নগর কীর্তনে এরকমই হয়, কাদা মাখতে হয়। তো ওই যে কাদার মধ্যে গড়াগড়ি করতে হয়। তো ওখানে অনেক মানুষই গড়াগড়ি করলো, আর আমার তো এই মুহূর্তে সম্ভব না। প্রণাম করে চলে এসেছি, এখন গেছে এই বাড়িতে। দেখো এখন লোকগুলো বেরোচ্ছে সবাই, দারুণ মজা লাগে, দারুণ সত্যি। এই যে আমাদের ছোট্ট রাধাকৃষ্ণ, এই দেখো আমাদের ছোট্ট রাধাকৃষ্ণ সবাই মিলে যাচ্ছে। আর আমাদের বাড়ি হয়তো লাস্ট, আর ওই বাড়িটাই লাস্ট, শেষ। তারপর রান্না টান্না শেষ করে মাও চলে গেল জমিতে। বাবা আর ওই মামাটা এখনও জমিতেই কাজ করছে, ধান বাঁধা হচ্ছে। আমাদের বাড়ির সামনেই কাজ, বেশি দূরে না, বাড়িতে কেউ নেই, শুধু আমি এখন একা।
এমনিতে এরকম টাইমে আমি একা বেশি একটা থাকি না, বুনু এখন স্কুল থেকে চলে আসবে আর ভাই গেছে মাকে এগিয়ে দিয়ে আসতে, সেই কারণে একা এখনই চলে আসবে। বাড়ির পাশে ওই যে বম্মা আছে ওই বাড়িতেই, তো কিছু একটা হলে বম্মাকেও ডেকে নিতে পারবো। কিন্তু আজকে না আমার একটা অসুবিধা দেখা দিচ্ছে, মানে পেটের বাঁ সাইডটার দিকে শক্ত হয়ে যাচ্ছে আর ব্যথা করছে, জানি না এটা কিসের লক্ষণ। মানে সকালবেলা একটু কম ছিল, এখন না একটু আস্তে আস্তে বাড়ছে। তো দেখি আর একটুক্ষণ দেখি, আর 1 ঘন্টার মতো দেখি, যদি না কমে মাকে ফোন করবো। খারাপ লাগছে শরীরটা, আগের তুলনায় আজকে শরীরটা একটু কেমন জানি লাগছে। এখন চান করব, চান করিনি সকালবেলা, বুনুই এখন ঠাকুর দেয়, আমি এখন দেই না, মানে পুজো টুজো আমি এখন করি না, বুনুই দিয়ে গেছে সকালবেলায়। ও স্কুলে গেছে, এখনই চলে আসবে, প্রায় বেজে গেছে 1টার মতো, ওদের স্কুল বেশিক্ষণ হয় না, 1টা-2টোর মধ্যেই শেষ হয়ে যায়, তো এখনই চলে আসবে। চান করিনি, এখনও করব। এতক্ষণ অনেক লোকজন এলো, তোমরা দেখলে, নগর কীর্তন হলো। আর এখন কিন্তু এখানে পাঠ পড়ছে, যে পাঠ পড়ে যে সব কীর্তন টীর্তন শেষ হয়ে যাওয়ার পর, তো সেটা পড়ছে। আর বিকেলবেলার দিকে প্রসাদ দেবে, তো ভাবছি যে আজকে একটু প্রসাদ খেতে যাব। প্রসাদ খেয়ে বিকেলবেলায় যদি প্রসাদ দেয় তাহলে প্রসাদ খেতে যাবো, আর যদি সন্ধে হয়ে যায় তাহলে যাব না। শরীর নিয়ে সন্ধেবেলার দিকে যাওয়াটা ঠিক হবে না। তো চলো পরে কথা বলছি। বাবাকে খাবার দেবো, বাবা এখনও খায়নি, ওই মামাটাও খায়নি। বাবার মামা বলছে যে ক্ষেতটা শেষ করেই নাকি খাবে। তো চলো ওদেরকে ডাক দেই, ওরা আসুক, খেয়ে। বিকেলবেলার দিকে এখানে আমাদের বাড়িতে একজন লেবার এসেছে, প্রত্যেক দিনই থাকে যে মামাটা, তো সেই মামাটাই এখন ধান গোছাচ্ছে। এখানে ধানগুলো সেদিন আনা হয়েছিল, তোমরা দেখলে, টোটোয় করে, ধানগুলো গোছানো হয়নি। আজকে একটা জমি বেঁধে চলে এসেছে, মানে একটা জমির ধান বেঁধে চলে এসেছে বাড়িতে, এই ধানগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। এগুলো গুছিয়ে নিলে আরও কিছুটা জায়গা হবে, তারপরের জমিগুলোর ধান কিন্তু এখানে এনে ফেলানো হবে। আমাদের এখানে পুঁজিটা দিয়ে দিলে আমরা প্রায় পৌষ মাসের সংক্রান্তির আগে আগে ধান বাড়ানোর, মানে বাড়ি দেওয়া শুরু করে দেব, ধান গোছানোর কাজ শুরু করে দেব। তো এই যে এদিকে কিন্তু ভাইও কিন্তু মামার সঙ্গে সঙ্গে হেল্প করছে। যত তাড়াতাড়ি আমাদের ধানের কাজগুলো হবে এই মুহূর্তে, ততই আমাদের মঙ্গল, ততই আমাদের ভালো হবে। যত তাড়াতাড়ি আমরা ধানগুলোকে গুছিয়ে নিতে পারবো, ততই যেন আমাদের টেনশনটা কমে যাবে। এখন সব কাজই আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছে। যত কাজ আমাদের এখন এই মুহূর্তটা কিন্তু সব থেকেই কৃষক মানুষের কাজ বেশি হয়, তো ততই আমরা কিন্তু টেনশানে ভুগছি। অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই সকালবেলা বলেছি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার আছে আমার, সেগুলোই বলবো। মেয়েদের জীবন কিন্তু একটা অদ্ভুত, কারণ তোমার এক পাশে সুখ থাকলেও আরেক পাশে কিন্তু তোমার সুখ থাকে না। যে কোনো দিক থেকে তুমি কিন্তু একটু হলেও কষ্ট পাবে, একটু হলেও কিন্তু যন্ত্রণা পাবে। আমিও পেয়েছি একদিক থেকে, জানো, আমার নিজের কোনো বাড়ির থেকে নয়, একটা দিক থেকে আমি খুব কষ্ট পেয়েছি, যে কষ্টটা ভুলতে পারছি না। আর তোমাকে এমনি টাইমে যে যতই কষ্ট দেখ, সেটা আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি। অন্য অন্য টাইমগুলোতে তোমাকে যে যতটাই যন্ত্রণা দেখ সহ্য করা যায়, কিন্তু এই যে প্রেগনেন্সির টাইমগুলোতে যদি কেউ একটু কটু কথাও বলে না, সেটা মনের ভিতরে গেঁথে থাকে, সেটা মনের ভিতরে আটকে থাকে। যখন থেকে প্রেগনেন্ট তখন থেকেই কিন্তু অনেকের অনেক কথা শুনেছি, অনেকের অনেক খারাপ কথা, সব কিছুই কানে নিয়েছি, কিন্তু একমাত্র ভগবানের ভরসা করে সব কিছুকে আমি দূরে ঠেলে দিয়েছি। না পাচ্ছি নিজের স্বামীকে কাছে এই অবস্থায়, না পাচ্ছি পরিবারকে কাছে। একটা মেয়ের কাছে সব থেকে কাছের জিনিস হচ্ছে কিন্তু তার স্বামী। তোমরা এখন বলতে পারো যে কেন তোমার স্বামী বাড়িতে থাকে না? যারা প্রবাসে থাকে তারা জানে প্রবাসে থাকার কি জ্বালা, কি কষ্ট। দুটো পয়সার জন্য সেই জিনিসটাতে পড়ে থাকতে হয়, মন চাইলেও আসা যায় না, এর কোনো ছুটি নেই। সরকারি কাজের যেমন ছুটি আছে, এর কোনো ছুটি নেই। আজ আমার 10 মাস পড়েছে, বরমশাই এখনও আসতে পারেনি। একটা কাজ নিয়েছে, সেই কাজটা ছেড়ে আসা খুবই মুশকিল। সত্যি, যারা প্রবাসের বউ তাদের ভিতরে যে কত কষ্ট থাকে, সেটা একজন প্রবাসের বউ বুঝে।
মনটা খুব চাইছে যেন বরটাকে দেখতে, খুব মজা চোখে দেখতে। কিন্তু আমি যদি এখন ওকে বলি ও চলে আসবে আমি জানি, কিন্তু এখন ও যদি চলে আসে আমাদের প্রায় অনেকগুলো টাকা লস হবে। আমার খুব কষ্ট হচ্ছে জানো, এই সময় আমি ওকেও কাছে পাচ্ছি না। কিন্তু ও ফোন করছে, প্রত্যেক দিন যোগাযোগ করছে, ফোন করলেও না সেরকম কাছে থেকে। আমি চাইছি ও আমার একটু টেক কেয়ার করুক, একটু দেখুক, একটু কাছে থাকুক। এটাই না সব থেকে একটা মেয়ে চায়। এই টাইমটা কিন্তু অনেকটা কষ্টকর, নিজে পার হচ্ছে তো টাইমগুলো, বুঝতে পারছি কতটা কষ্ট নিয়ে এই টাইমগুলো পার করতে হয় একটা মেয়েকে। আজ ভাবি আমার মা যখন আমাকে জন্ম দিয়েছে, মাও ঠিক এই কষ্টগুলো করেছে, আমিও করছি। 10 মাস পরে গেছে, আর হাতে কয়েকটা দিন আছে। বলেছে ডেলিভারির আগে আসবে, কিন্তু বলতে পারি না আসতে পারবে কি না, কারণ এখন ওখানে একটা সরকারি কাজ নিয়েছে। ওই সরকারি কাজটা ছেড়ে আসলে অনেকগুলো টাকা, লাখখানেক টাকা প্রায় একদম শেষ হয়ে যাবে আমাদের। ও আমাকে বলেছিল কাজটা নিব না, আমি জোর করে বললাম না, এই কাজটা নেওয়াটা খুব দরকার। আমাদের সামনে কিন্তু টাকার বেশি দরকার। আমার কথা শুনেই কাজটা নিয়েছিল। আজ ফোন করে বলে দেখো তোমার কথা শুনে নিয়েছি, আজ তোমার বিপদের দিনে যেতে পারছি না। ওরও নাকি ওখানে মনটা টিকছে না, বারবার ছুটে আসতে ইচ্ছে করছে। কিন্তু এখন আমাদের দুজনের মাঝখানে হচ্ছে টাকা, এটা খুব দরকার আমাদের এই মুহূর্তে। আমাদের তো আর কিছু নেই যে আমরা ওই জিনিসটা থেকে টাকা পাবো, ওখান থেকে চলে এলেও আমাদের চলবে। একটা বাচ্চার পেছনে তারপর কিন্তু অনেক খরচ, অনেক কিছু, একটু হিসাব টিসাব করে চলতে হয়। এখন মাঝে মধ্যেই আমার শরীর খারাপ হয়, লেবার পেন, মাঝে মধ্যেই ফলস লেবার পেন হয়, তোমরা জানোই। ওই ভিডিওগুলো দেখে না ফোন করে আমি কি চলে আসবো। আমি বলি না, আমার যেদিন ডেট তার একদিন আগে আসলেও তোমার হবে, তার একদিন আগেও যদি তুমি আসো তবুও ঠিক আছে, এসে আবার থাকতে পারবে না, চলে যেতে হবে। ওখান থেকে বলেও আসতে পারবে না, এরকম অবস্থা। এরকম অবস্থা একটা কাজ নিয়েছে, যে মালিকের কাজ সেই মালিকটা খুব কড়া, তো বলেও আসতে পারবে না। হয়তো বলতে হবে আমি অসুস্থ, ও অসুস্থ, 2 দিন কাজ বন্ধ দেবো, এই বলেই কিন্তু আসতে হবে। দেখো তোমাদের সাথে ওর কথা বলতে বলতে চোখে আমার জল চলে এসেছে। খারাপ লাগাগুলো শেয়ার করি যখন না, তখনই ভেতরটা কেঁদে ওঠে। ভেতরে অনেক জ্বালা আছে জানো এই মুহূর্তে। জানি এই টাইমে কান্না করতে নেই, বেবির কষ্ট হয়, কোনো উপায় নেই, চোখ দিয়ে জল এমনি এমনি বেরিয়ে আসে। তোমরা আশীর্বাদ করো, বাবা মা তো আসছে পাশে, তোমরা আশীর্বাদ করো, বড়রা ছোটরা ভালোবাসা দিও। ও যদি নাও আসতে পারে, তাও যেন আমি আমার বেবিকে সুস্থভাবে জন্ম দিতে পারি, আর কিছু চাই না। যেমন অনেক কথা শুনেছি প্রেগনেন্সি যেদিন থেকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেদিন থেকে অনেকের কটু কথা শুনেছি, যেগুলো মনে এখন আমি নেই না, কিন্তু সত্যি মনে পড়লে খারাপ লাগে যে এই টাইমে অনেকেই অনেক রকম কথা আমাকে শুনিয়েছে, কত খারাপ খারাপ। শুধু অপেক্ষায় আছি আমার বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসুক, সব কিছুর উত্তর একদিন আমি দেব, এখন না, সব কিছুর সময় আসবে। কিন্তু আমি এইটা বলতে পারবো, আমাকে দুঃখ দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারবে না, এটা আমি বলতে পারি। কারণ আমি যদি কোনো জায়গায় দোষ না করে থাকি, আমাকে তুমি শত কষ্ট দাও, সেই কষ্টগুলো ফিরে ফিরে তোমার কাছেই যাবে, এতটুকু আমি জানি। মুখ বুঝে থাকি তো, অনেক সময় অনেকেই অনেক খারাপ কথা বলে, কিছু বলি না। উপরে একজন আছে না, তার কাছে ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। তুমি দেখো, সে দেখছে অনেকভাবেই, যারা যারা আমাকে কষ্ট দিয়েছে প্রত্যেকজনকেই দেখেছি। আমি নিজে প্রমাণ পেয়েছি, অনেক প্রমাণ পেয়েছি জানো। সে দেখছে, কারণ দোষ আমি করি না, যারা আমাকে খারাপ কথাগুলো বলেছে তারা করে। অনেকভাবে আমি প্রমাণগুলো পেয়েছি। তাই আমি ভগবানকে বলি, ভগবান আমি সত্যের পথে থাকবো, আমি সবসময় সত্যটা ভাববো, তাতে আমাকে যদি কেউ জুতো পেটা করে করবে, তুমি তো উপরে দেখছো না, আর কিছু নয়।
চলো ব্লগটা এখানেই রাখছি। অনেকগুলো কথা বলতে চেয়েও বলতে পারলাম না তোমাদেরকে, কারণ সব কথাই সবসময় বলা যায় না। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। চলো টাটা।